রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ, মামলা মোকদ্দমা আইন দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন। আবার বাংলাদেশের বাজারে যতটুকু বা যেই মাত্রায় আপনার পাঠক, দর্শক, শ্রোতা আছে, যাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় টেলিভিশনের সংখ্যা বেশি, রেডিওর সংখ্যা বেশি, আবার খবরের কাগজের সংখ্যাও বেশি। তারপরে এখন শুরু হয়েছে অনলাইন, শত শত অনলাইনের প্রোগ্রাম, এর পাশাপাশি আছে সোশ্যাল মিডিয়া। এখানেই আমাদের কেউ একজন তার বক্তব্যে বলেছেন যে বিগত 15 বছরে আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি বলেই মানুষ সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল হয়েছে, অনলাইন মিডিয়ার উপরে নির্ভরশীল হয়েছে। হঠাৎ করে যে সমস্ত অনলাইন মিডিয়া গড়ে উঠেছে, সেই সমস্ত অনলাইন মিডিয়ার খবরকে বেশি বিশ্বাস করেছে। এখানেও সমস্যা হচ্ছে যে আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি কেন? মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ, মামলা মোকদ্দমা আইন দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন। আবার এই যেখানে যার যত রাজনৈতিক ক্ষমতা আছে, যার যত কালো টাকার দাপট আছে, সে তত বেশি লাভবান হচ্ছে, সে তত বেশি শক্তিশালী। এবং যেহেতু তার রাজনৈতিক ক্ষমতা রয়েছে, যেহেতু তার টাকার প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, সেই কারণে গণমাধ্যমের উপরেও তার প্রভাবটা বা নিয়ন্ত্রণটা অনেকটাই জোরালো। তাদের সবার মতামত গ্রহণের চেষ্টা করছি। মূলত স্টেক হোল্ডার বলতে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, গণমাধ্যমের যতগুলো মাধ্যম আছে, অনলাইন, এগুলো সবকিছু প্রকাশক বা মালিক। যেমন এখানে রিপোর্টার্স ক্লাবের নাম শুনলাম, এরকম আরো অনেক ক্লাব। হয়তো দেখা যাবে যে রিপোর্টার্স ক্লাবের যারা রিপোর্টার্স ক্লাব করেছেন তারা প্রেস ক্লাবের মেম্বারশিপ পান। রংপুরের প্রেস ক্লাব বিভিন্ন জায়গায়, আপনার এমন উপজেলা আছে যে উপজেলায় 4টা প্রেস ক্লাব রয়েছে। অনৈক্য, সাংবাদিকদের মধ্যে অনৈক্য, এই অনৈক্য একেবারে চরম পর্যায়ে গেছে। বিভিন্ন ধরনের সমিতি, অ্যাসোসিয়েশন ইত্যাদি, পার্টি, এটা একটা মানে ক্ষমতার বা প্রভাব প্রতিদ্বন্দ্বিতাতেও পরিণত হচ্ছে। ফলে সাংবাদিকদের সবার সামগ্রিকভাবে যে পেশায় যারা যথাযথভাবে কাজ করছেন, পেশাগতভাবে নিজেদেরকে দিক থেকে ভাবেন বা প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য কোনো অভিন্ন ছত্র মানে একটা নাই, কি বলে, মাথার উপরে কোনো ছায়া নেই। অনেকে বলেছেন যে বাইরে মফস্বল শহরগুলোতে আমরা এসে, ঢাকা থেকে সাংবাদিকরা আসেন, ঢাকা থেকে কর্মকর্তারা আসেন, ঢাকা থেকে অনেকে আসে, এসে কথাবার্তা শুনে, কিন্তু তারপরে আর সেগুলো গ্রাহ্য হয় না, সেগুলো কোনো বাস্তবে প্রতিফলন ঘটে না এবং সেটা থেকে একটা হতাশা তৈরি হয়। এই কথা সত্য যে অনেকেই আসেন এবং শুনে যান, তারপরে আর সেগুলো কিছু পরিবর্তন ঘটে না। আমরা আমাদের কমিশনের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে না, আমরা আমাদের কমিশন থেকে আপনাদের কথাগুলো তুলে ধরবো, আপনাদের কথাগুলো প্রতিফলন থাকবে, আপনাদের যে দাবি, আপনাদের যে চাওয়া, আপনারা যেভাবে সমাধানের কথা ভাবছেন তার অনেকগুলোই থাকবে এবং এগুলোর প্রতিফলন ঘটলে ভবিষ্যতে এই দলিলটা সবার জন্য একটা রেফারেন্স হিসেবে থাকবে। ব্যবহারের জন্য আপনারা তখন বলা যাবে যে এই কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এই সুপারিশ করেছিল, আপনারা এই সুপারিশটা কেন বাস্তবায়ন করবেন না? এটা বাস্তবায়ন করে দেখেন যে সমস্যার সমাধান হয় কিনা, এই গণমাধ্যম খাতে শৃঙ্খলা ফিরে আসে কিনা, এই নৈরাজ্য দূর হয় কিনা, অপসাংবাদিকতার যে সমস্যা, সেই সমস্যা মোকাবিলা সম্ভব হয় কিনা। সেজন্য চাপটা প্রয়োগ করা যাবে এবং সেই চাপ প্রয়োগ করার ভিত্তিটা হবে এই কমিশনের সুপারিশ মাত্রা। আঞ্চলিক পত্রিকার সংখ্যা নিয়ে একটা বড় ধরনের কথাবার্তা এসছে এখানে এবং আঞ্চলিক পত্রিকার সম্পাদক প্রকাশকদের পক্ষ থেকেও বিজ্ঞাপন সংক্রান্ত নীতিমালা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই যে সংবাদপত্রের নীতিমালা, সেখানে বলা হয়েছে যে সার্কুলেশনের ভিত্তিতে বিজ্ঞাপনের দর নির্ধারণ না। যার কাগজ 3000 বিক্রি হয়, সে নিশ্চয়ই 1,51,000 ট্যাক্স দিবে না, কোনো পাগলেও দেবে না। যার কাগজ 1 লক্ষ বিক্রি হয়, সে 3 লক্ষ ট্যাক্স কখনোই দিবে না।
সুতরাং এই ট্যাক্সের সার্টিফিকেটের যে নীতিমালাটা ছিল সেই নীতিমালার অংশটুকুও যদি সরকার কার্যকর করে তাহলে এই খাতে পত্রিকার খাতে অনেক শৃঙ্খলায় ফিরে আসতে পারে। আমরা দেখি আন্ডারগ্রাউন্ড পেপার, সেই আন্ডারগ্রাউন্ড পেপারটা এই আন্ডারগ্রাউন্ড পেপারগুলোকে তো গণ্য করা উচিত না, একটা ন্যূনতম বেতন এবং সেটা সম্মানজনক জীবন ধারণের জন্য, মর্যাদার সাথে জীবন ধারণের জন্য যা প্রয়োজন সেরকম একটা ন্যূনতম বেতনের কথা বলা দরকার। প্রেস কাউন্সিলের প্রশ্ন যেটা এসছে যে প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে, মামলা বিভিন্ন ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি সংবাদ মাধ্যমে গণমাধ্যমে সেগুলোর প্রতিকার কোথায় পাবে, সেগুলোর প্রতিকার প্রেস কাউন্সিলেই পাওয়ার কথা। অন্তত প্রেস কাউন্সিল যখন গঠিত হয়েছিল এবং প্রেস কাউন্সিলের যে আইন আছে সে আইনের প্রথম লাইনেই আছে যে প্রেস কাউন্সিলের কাজ হবে গণমাধ্যমের স্বাধীনতাকে সংরক্ষণ করা এবং এটাকে সমৃদ্ধ করার জন্য তারা ভূমিকা রাখবে। কিন্তু এই প্রেস কাউন্সিল শেষ পর্যন্ত কি করেছে? পত্রিকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দৈনিক দিনকাল বন্ধ করার যে কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত, জেলা প্রশাসন যে তার ডিক্লারেশন বাতিল করে দিয়েছিল, সেইটার বিরুদ্ধে দৈনিক দিনকাল গিয়েছিল প্রেস কাউন্সিলে সুরক্ষা পেতে, কিন্তু প্রেস কাউন্সিল তাকে সুরক্ষা দেয়নি, বরং ওই জেলা প্রশাসকের সিদ্ধান্তকে আফোর্ড করেছে। তবে আপনাদের এই বক্তব্য, আপনাদের এই মতামতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা শুনতে চেয়েছি এই কারণেই যে আমরা আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছুই এর আগেও শুনেছি, নিজেরাও জানি, যেহেতু এই মিডিয়ায় কাজ করছি 40 বছর ধরে, কিন্তু তারপরেও আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছি এবং সেই কারণেই আপনাদের কাছে আসা।